আসসালামু আলাইকুম। মাস্টার ফিজিশিয়ান কোর্স অন জিপি কর্তৃক আয়োজিত আজকের এই নিউরো ইমেজিং ক্লাসে আমি ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই অবহিত আছেন যে চিকিৎসা পেশা, চিকিৎসা সেবার তথ্য প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে আমাদের সিটি স্ক্যান এবং এমআরআই এর অ্যাভেলেবিলিটি অনেক বেশি হওয়ার কারণে এখন আমাদের নার্ভাস সিস্টেম এবং নিউরো সার্জারি রিলেটেড সকল কিছুর রোগ আমরা কত নির্ণয় করতে পারি আমাদের সিটি স্ক্যান এবং এমআরআই এর মাধ্যমে। এই জন্য একজন চিকিৎসক হিসেবে আমাদেরকে এই সিটি স্ক্যান এবং এমআরআই রিড করতে পারার যে একটি সক্ষমতা, এটা আমাদের খুব থাকা দরকার। এ কারণেই থাকা দরকার যে আমরা যাতে খুব সহজেই আমাদের চেম্বারে অথবা আমাদের হসপিটালে আমরা রোগী দেখে সেটা সিটি স্ক্যান এমআরআই রিকুইজিশন দিয়ে আমরা যাতে রোগটাকে নির্ণয় করতে পারি, নিজে যাতে সিটি স্ক্যান এবং এমআরআইটাকে রিড করতে পারি, এই সক্ষমতাটা অর্জন করা একজন বর্তমান সময়ের একজন স্মার্ট চিকিৎসকের জন্য খুবই জরুরি। তবে হ্যাঁ, একজন নিউরোলজিস্ট এবং একজন নিউরোসার্জন বা সাইকিয়াট্রিস্ট যত বেশি জানবেন, আপনার সকলকেই হয়তো তত বেশি জানতে হবে না, তবে একটি বেসিক এবং বিগিনার্স যে লার্নিং সেটা কিন্তু অবশ্যই আমাদের থাকা দরকার। আজকের এই ক্লাসটি তখনই সফল হবে যখন আমরা সিটি স্ক্যান এবং এমআরআই সম্পর্কে আপনাদেরকে সম্যক কিছু বেসিক ধারণা দিতে পারবো। চলুন আমরা দেখি আমাদের আজকের এই ক্লাসের কি কি কম্পোনেন্ট আছে। যে নিউরো ইমেজিং এ যাওয়ার আগে আমাদের একটু নিউরো অ্যানাটমি সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। নিউরো অ্যানাটমি মানেই আপনারা জানেন যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। সো ব্রেইনের এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্রেইনের অনেকগুলো পার্ট আমরা দেখানোর চেষ্টা করেছি। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সুপ্রোল্যাটারাল সারফেস অফ এ ব্রেইন, দিস ইজ দ্য lateral sulcus, and this is the central sulcus, and central sulcus, anterior of the central sulcus is the precentral gyrus, and posterior to the central sulcus is the postcentral gyrus, and this is the postcentral sulcus, and this is the precentral sulcus. So this is our frontal lobe anterior to the central sulcus, and posterior to the central sulcus this is the parietal lobe, and this is the parieto-occipital notch, and posterior to this notch this is the occipital lobe. So this basic anatomy, and this is inferior to the lateral সার্কাস, দিস ইজ দি অ্যাকচুয়ালি দি টেম্পোরাল লোব। সো আমরা একটা কিছু অ্যানাটমি আমাদের ফার্স্ট ইয়ারে যেরকম পড়েছিলাম সেটা আমরা জানলাম। এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন ফ্রন্টাল লোব অ্যান্ড টেম্পোরাল লোবটাকে যখন আমরা রিট্রাক্ট করলাম তখন আমরা আরেকটা লোব দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইনসুলার কর্টেক্স, দিস ইজ দ্য ইনসুলার কর্টেক্স। এখানে কালার কোডিং এ দেখানো হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব অ্যান্ড টেম্পোরাল লোব। ওকে, এই ছবিটা হচ্ছে আমাদের মিডিয়াল সারফেস অফ দি ব্রেইন। এই ছবিতে আমরা স্কাল সহ দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য স্কাল, দিস ইজ দি ডুরা ম্যাটার অ্যান্ড সুপ্রাসাজাটাস সাইনাস, and this is actually the medial surface, this is the medial frontal gyrus, this is cingulate gyrus, this is the paracentral lobule, precuneus, cuneus, and this is the lingual gyrus. So and this is the corpus callosum, and this is the cingulate gyrus. আপনারা জানেন যে cingulate gyrus কিন্তু আমাদের মেমোরির সাথে রিলেটেড, মেমোরির সাথে এবং পেইন পারসেপশনের সাথে রিলেটেড। এই জন্য যাদের ইন্ট্রাক্টেবল পেইন তাদেরকে কিন্তু অনেক সময় সিঙ্গুলেক্টমি করা হয়, যেটা ক্যান্সার পেশেন্টের যখন কোনো মেজারমেন্টেই কোনো কাজ হয় না তখন এটা একটা প্রসিডিউর, যে সিঙ্গুলেক্টমি, সো বা সিঙ্গুলোটমি। সো দিস ইজ দি সিঙ্গুলেট gyrus, and this is the corpus callosum, and beneath the corpus callosum this is the lateral ventricle, this is the fornix, this is the third ventricle, and this is the interthalamic adhesion, and between these two ventricles this is the interventricular foramen বা foramen of Monro, and this is the optic chiasm, pituitary stalk, this is the enterocommissure, this is the lamina terminalis, this is the optic chiasm, this is the pituitary stalk, and behind this is the mammillary body, and this is the midbrain, pons, medulla. So these structures you should understand before we go through the CT scan and MRI reading. And this is the hypothalamic sulcus, and above this is the thalamus, and beneath this is the hypothalamus. And this is the cerebral aqueduct, this is superior colliculus, inferior colliculus, this is the cerebral aqueduct, this is the fourth ventricle, and this is cerebellum, and this is the corpus callosum. So this is the medial surface of the cerebellum, and this is the fourth ventricle, this is the roof of the fourth ventricle, and this is the floor of the fourth ventricle, and this is the obex, and this is the lumen entering into the spinal canal of the spinal cord, and this is the tonsil. So this is pituitary gland, you see, this is the anterior to this is the anterior lobe, and posterior to this is the posterior lobe of the pituitary, and this is the sella turcica, this is the sphenoid air sinus. So this beautiful anatomy you should learn before go through the neuroimaging. This is another picture, you see there are some parts of the inferior surface, and this is the uncus of the temporal lobe, and this sulcus is called the collateral sulcus, and this is the medial occipitofrontal gyrus, and this is occipitotemporal sulcus, and this is lateral occipitotemporal gyrus, and this is actually the fornix. It is started from the mammillary body, and then fornix come to the amygdaloid body, and this is a part of the actually the Papez circuit.
peptide circuit. This is the mammillary body and this is the thalamus, anterior nucleus of the thalamus. This is the mammillothalamic tract. So these are some anatomy, and this is the inferior surface. Here you see this is the optic nerve, optic chiasm, optic tract, pituitary gland, and this is the mammillary body, and this is the interpeduncular fossa, interpeduncular system থাকে এখানে হচ্ছে আমাদের posterior perforating substance আর এখানে হচ্ছে anterior perforating substance. Actually this is the area to enter into the where the perforators enter into the important structure like internal capsule, basal ganglia and thalamus. So thalamoperforators and lenticulostriate perforators goes through this anterior perforating substance and posterior perforating substance. And this is the midbrain. Here you can see the aqueduct, cerebral aqueduct. Okay, and this is the olfactory valve and olfactory tract, and this is the olfactory stria, and this is the interhemispheric fissure. Okay, now you can see some vascular anatomy along with the brain. Here you can see the basilar artery, superior cerebellar artery, posterior cerebral artery. In between SCA and PCA there is this is actually the oculomotor nerve. This is the second nerve. This is the first nerve, this is the second nerve, this is the oculomotor nerve, and this is actually the fifth nerve. That is trigeminal nerve, 7-8 complex lower cranial nerves, and this is the hypoglossal nerve. So এই cranial nerve relation গুলো আপনাদেরকে জানতে হবে, and this is actually the internal carotid artery bifurcation. This is anterocerebral artery, midcerebral artery, supratrunk, infratrunk of the midcerebral artery. This is the anterocommunicating artery, and this is actually the posterior communicating artery which anastomose with the posterior cerebral artery, and this is actually the circle of Willis. So this is very important, circle of Willis. If there is any occlusion in anterocerebral artery in one side, then cross circulation will cover up by another anterocerebral artery. Okay, now come to the point, CT scan. This is actually the computed tomography. কম্পিউটেড এই কারণেই বলা হচ্ছে যে এটা কম্পিউটারাইজড একটি ডিভাইসের মাধ্যমে এই ইমেজটাকে রেজুলেশন করা হয়, বাট এটা বেসিক ইয়ে হচ্ছে যে আমাদের রেডিয়েশন, এক্সরে যে রেডিয়েশনের মাধ্যমে কাজ করে সিটি স্ক্যান, সেইরকমই একটা রেডিয়েশন এখানে দেওয়া হয়, দেন এটাকে কম্পিউটারাইজড করে এবং বিভিন্ন সেকশনের মাধ্যমে, যেমন এক্সরেতে আমরা সেকশন ওয়াইজ আমরা কিন্তু ইমেজ পাই না, বাট সিটি স্ক্যানে এখানে বলা হচ্ছে টোমোগ্রাফি, টোমো দ্যাট মিনস সেকশন। সো এখানে আমরা সেকশন করে করে আমরা এই ইমেজগুলো পাই, এই জন্য এটার নাম হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটেড টোমোগ্রাফি বা সিটি স্ক্যান। এখন সিটি স্ক্যান যেহেতু রেডিয়েশন, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, আমাদের ব্রেনের যে হার্ট টিস্যুগুলো আমরা ভালো বুঝতে পারবো। এখন আসেন যে সিটি স্ক্যানের অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ হচ্ছে এটা অ্যাভেলেবল, আপনি সব জেলা শহরে বা বড় বড় বিভাগীয় শহরে আপনি সিটি স্ক্যান আপনি করতে পারবেন, কুইক করা যায়, খুব দ্রুত 3-4 মিনিটের মধ্যে আপনি একটা সিটি স্ক্যান করে ফেলতে পারবেন, এবং কস্ট ইফেক্টিভ, cheaper, very specific for bony lesion, but not always for soft tissue or brain. But in some cases where CT scan will be more superior than MRI, like any bony lesion, any stroke, whether it is hemorrhagic or ischemic, acute, or and any bony abnormality, এইসব ক্ষেত্রে আমাদের কিন্তু সিটি স্ক্যানটাকে আমরা বেশি প্রেফারেন্স দিয়ে থাকি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা রেডিয়েশন আছে, এটার মাধ্যমে আমরা অনেক কিছুই পোস্টাল ফোসা, স্পাইনাল ক্যানেলের আমরা সবকিছু ডায়াগনোসিস করতে পারি না, রেজলিউশনটা ভেরি পুয়ার দেন MRI, and unable to detect the old hemorrhage। যখন ওল্ড হিমোরেজ, ওল্ড ইনফার্ক্টের কথা আসবে, তখন আমরা MRI কে বেশি প্রেফারেন্স দিব instead of CT scan. Okay, now come to this image, and this image shows this is the CT scan of brain axial section showing there is a hyperdense lesion located in the left internal capsule, thalamus and basal ganglionic region. So আমি এটাকে জাস্ট রিড করে আপনাদেরকে বললাম, সো এটা আপনি বুঝবেন কিভাবে এখানে। সো আপনাকে বোঝার জন্য আমাদের নরমাল সিটি স্ক্যান আপনাকে প্রচুর দেখতে হবে, তখন আপনি প্যাথোলজিগুলো বুঝতে পারবেন। সো এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাইপারডেন্স লিশন, যখন সাদা দেখাবে, এটা হোয়াইট দেখাবে, তখন আমরা সিটি স্ক্যানে তাকে বলবো হাইপারডেন্স। আর সিএসএফ আপনি দেখতে পাচ্ছেন যেখানে ল্যাটারাল ভেন্ট্রিকুলার সিএসএফ কালো দেখাচ্ছে, এটাকে আমরা বলবো হাইপোডেন্স। আর নরমাল যে ব্রেইনের যে স্ট্রাকচার, এটাকে আমরা বলবো আইসোডেন্স। সো স্কালকে আমরা তখন কি বলবো, স্কাল ইটস হাইপারডেন্স, এয়ার ইজ হাইপোডেন্স, ওয়াটার ইজ হাইপোডেন্স, ব্রেন টিস্যু ইজ আইসোডেন্স। সো এই টার্মিনোলজিগুলোর সাথে আপনাকে সিটি স্ক্যানে হ্যাবিচুয়েটেড হতে হবে। এখানে আপনি পোস্টেরিয়রলি দেখতে পাচ্ছেন একটা করোয়েড প্লেক্সাস ক্লাসিফিকেশন, দিস ইজ নর্মাল, দিস ইজ নট অ্যাবনর্মাল। করোয়েড প্লেক্সাস ক্লাসিফিকেশন, পাইনিয়াল ক্লাসিফিকেশন, বেসাল গ্যাংলিয়া ক্লাসিফিকেশন, দিস আর দ্য নর্মাল ফিজিওলজি। সো এটাকে কিন্তু অ্যাবনর্মাল কোনো প্যাথোলজি হিসেবে আপনারা চিহ্নিত করবেন না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিমোরেজিক
স্ট্রোক। সো এই ধরনের একটা ইমেজ যখন আপনি দেখবেন, এই পেশেন্টকে আপনি কোরিলেট করার চেষ্টা করবেন, এটা কি ধরনের পেশেন্ট, একটা হিমোরেজিক স্ট্রোক হলো, তার ডায়াবেটিস থাকতে পারে, তার হাইপারটেনশন আনকন্ট্রোল থাকতে পারে, এন্টি হাইপারটেনসিভ ইরেগুলার এন্টি হাইপারটেনসিভ মেডিকেশনের একটা হিস্ট্রি তার থাকতে পারে, তার হচ্ছে যে প্রিভিয়াস স্ট্রোকের বা প্রিভিয়াস এমআই এর একটা হিস্ট্রি থাকতে পারে। সো এই হিস্ট্রিগুলো আপনি কিন্তু একটা ছবি দেখে দেখেন, আপনি চট করে আপনার মাথায় কিন্তু এতগুলো ইনফরমেশন চলে আসবে। সো আপনি এই ব্যাপারে তখন অনেক বেশি কনসাস থাকবেন। আসেন এখন আমরা দেখি যে একটা নর্মাল সিটি স্ক্যান দেখতে কেমন। আপনি দেখেন যে এখানে সিএসএফ এ আমরা বলছি হাইপোডেন্স, দ্যাট মিনস এটা কিন্তু ব্ল্যাক, এন্ড আইসোডেন্স ইজ দ্য ব্রেন, এন্ড হাইপারডেন্স ইজ দ্য বোন, এন্ড মোর হাইপো ইজ এয়ার, এয়ার ইজ মোর হাইপো দেন ওয়াটার অর সিএসএফ। সো এইটা আমরা মনে রাখার চেষ্টা করবো। এই কারণে আমাদের ব্রেনেও অনেক সময় আমরা এয়ার পেতে পারি, যেটাকে আমরা বলি নিউমোক্যাফালাস। সো নিউমোক্যাফালাস যখন হবে তখন কিন্তু আমরা এয়ারকে হাইপোডেন্স দেখতে পাবো, যেটা কিন্তু ওয়াটারের থেকে একটু আলাদা। এখন আসেন আমরা কোন কোন জিনিস সিটি স্ক্যানে হাইপারডেন্স দেখবো, কোন কোন জিনিস আমরা হাইপোডেন্স দেখবো। আমরা বোন, এনি ক্যালসিফিকেশন, এনি হিমোরেজ, কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল আমরা দেখবো হচ্ছে হাইপার। আর হাইপো আমরা কি দেখবো, এয়ার, সিএসএফ, এনি ইনফার্ট, এনি স্পেস অকুপাইং লিশন, হাইপোডেন্স যেগুলো আমরা পাবো, ওল্ড ইনফার্টগুলোকে আমরা হাইপোডেন্স পাবো, এবং ওল্ড হিমোরেজ। সো এইগুলো আমাদের মাথায় একটু রাখতে হবে যে কোনটা। আর নর্মাল ক্যালসিফিকেশন বা হাইপারডেন্সিটি আমরা পাবো যে ফক্স সেরিব্রি যদি ক্যালসিফিকেশন থাকে, করেক্ট প্লেক্সাস ক্যালসিফিকেশন, পাইনিয়াল ক্যালসিফিকেশন, বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন, এগুলোকে আমরা পাবো হচ্ছে হাইপার। এখন আপনি এই ছবিটা দেখেন, দিস ইমেজ হিয়ার, দিস ইজ দি করেক্ট নিউক্লিয়াস, caudate nucleus, internal capsule, this is the lentiform nucleus, and this is the thalamus, and in between two thalamus this is the third ventricle. So this calcification within the basal ganglia is the normal basal ganglia calcification. এখন bilateral যখন এটা হয় তখন আমরা এটা বলি ফার ডিজিজ, FAHR, ফার ডিজিজ। ওকে, এখন এখানে আপনি আরো দুটো ক্যালসিফিকেশন দেখবেন, একটা হচ্ছে মিড লাইনে আর দুইটা হচ্ছে দুই পাশে। মিড লাইনে যেটা, এটাকে আমরা বলি পাইনাল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন, এন্ড দুই পাশে আমরা যেটা দেখবো, দিস ইজ দি করেক্ট প্লেক্সাস ক্যালসিফিকেশন। আমি বারবার বলছি এগুলো কিন্তু আমাদের নর্মাল ফিজিওলজি, দিস আর নট অ্যাবনর্মালিটি। ওকে, এখানে একটা কার্টুন দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে correct plexus, সে বলতেছে and we are correct plexus, and in midline, hello I am the pineal gland, always in the midline, okay, and this is again the correct plexus classification and pineal classification. And সিটি স্ক্যানে আমরা কি ধরনের ইমেজ আমরা দেখতে পাবো, একটা হচ্ছে যে ব্রেইন ইমেজ, ব্রেইন উইন্ডো, যেখানে আমরা ব্রেইনটা ভালো দেখতে পাবো। আরেকটা হচ্ছে যে ব্রেইনটাকে সাবস্ট্রাক্ট করে দিয়ে শুধু বোনস ভালো করে যে দেখাবে, সেটাকে আমরা বলবো যে বোন উইন্ডো। আরেকটা আমরা এখন নতুন ভাবে পাই, সেটা হচ্ছে পোস্ট কন্ট্রাস্ট ইমেজ। আপনি যদি লিখে দেন যে সিটি স্ক্যান অফ ব্রেইন উইথ কন্ট্রাস্ট, যখন কোনো টিউমার আমরা সাসপেক্ট করবো অথবা অ্যাবসেস আমরা সাসপেক্ট করবো, তখন আমরা পোস্ট কন্ট্রাস্ট ইমেজ দিয়ে আমরা এটাকে প্রমাণ করবো যে এটা কি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয় নাকি হয় না। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে বোন ফ্র্যাকচার আমরা বুঝতে পারবো, এবং আরেকটা সুন্দর একটা ইমেজ হচ্ছে 3D রিকনস্ট্রাকশন ইমেজ, যেখানে আপনি টোটাল আপনার ব্রেইনটা, আপনার হেডটা আপনি দেখতে পাবেন, এবং সেখানে কোনো ফ্র্যাকচার আছে কিনা, সেখানে কোনো ডিপ্রেশন আছে কিনা, সেখানে কোনো এলিভেশন আছে কিনা, বনি ইরোশন আছে কিনা, এগুলো সব আমরা ওই 3D রিকনস্ট্রাকশনের মাধ্যমে, অথবা আমরা যখন অপারেশন করি, অপারেশনের পরে আমরা কিন্তু একটা 3D রিকনস্ট্রাকশন করে বুঝতে পারি যে আমরা কোথায় মার্বলটা করলাম, কোথায় ক্রেনিওটমিটা করলাম, কতটুকু এডুকেট ক্রেনিওটমি আমরা করলাম, এটা কিন্তু আমরা ওই 3D রিকনস্ট্রাকশন ইমেজের মাধ্যমে আমরা বুঝতে পারি। ওকে, so what to see in CT scan? The brain, bones, ventricle, sulcus. These are the issues we should go for to see a CT scan. And sulcus, a lot of sulcus is there. আমি এগুলো একটু আপনাদেরকে স্কিপ করছি, আপনাদের জাস্ট বেসিকটা ধরে যাচ্ছি। এই ছবিটা আপনারা দেখেন যে আমরা কিন্তু সিটি স্ক্যানে ব্রেইনটা যেমন দেখি, আমরা কিন্তু সাম পার্টস অফ দ্য অরবিট, আমরা কিন্তু অরবিটটা দেখতে পারি। এখানে আমরা অরবিটে কি দেখবো, আইবল দেখবো, অপটিক নার্ভ। আপনি দেখেন যে অপটিক নার্ভ খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি, যে দুই দিকে দুই অপটিক নার্ভ। দিস ইজ দি বোনি অরবিট, এন্ড দিস ইজ দ্য আইবল, এন্ড দিস ইজ দ্য অপটিক নার্ভ, দিস ইজ দি অপটিক ক্যানেল। এখানে থাকবে হচ্ছে আমাদের এন্টেরোক্লাইনার প্রসেস, দিস ইজ দি ডরসাল সেলি, দিস ইজ দি সেলা টার্সিকা, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, লেজার উইং অফ দ্য স্পিনয়েড, এন্ড দিস ইজ দি গ্রেটার উইং অফ দ্য স্পিনয়েড, দিস ইজ দি মাস্টোয়েড এয়ার সেলস, দিস ইজ দ্য সেরিবেলাম। সো দিস বোনি অ্যানাটমি, দিস ইজ দি জাইগোমা। দিস বোনি অ্যানাটমি ইউ ক্যান ওয়েল ডেলিনিয়েট বাই এ সিটি স্ক্যান। এখন আমরা কিছু সিটি স্ক্যানের ছবি দেখবো, যেটাকে আমরা হেডলাইন বলবো যে নিউরো ট্রমা লাইক সিটি স্ক্যান। যে একটা নিউরো ট্রমা যখন আপনার কাছে হেড ইঞ্জুরি আসবে, তখন সিটি স্ক্যানে আপনি কিরকম অ্যাবনর্মালিটি পেতে পারেন। সো এটা বোঝার জন্য আমরা কিছু সেকশনাল অ্যানাটমি আপনাকে জানতে হবে। সেকশনাল অ্যানাটমিটা দেখেন, দিস ইজ দি কর্ডেট নিউক্লিয়াস, দিস ইজ দি ইন্টারনাল ক্যাপসুল, দিস ইজ দ্য লেন্টিফর্ম নিউক্লিয়াস। আমরা সেকশন একটা দেখেছি, দিস ইজ দি ল্যাটারাল হর্ন, frontal horn of the lateral ventricle, and this is the frontal horn of the lateral ventricle, caudate nucleus, thalamus, internal capsule, lentiform nucleus, and this is the insular cortex, and this is the insular cortex, this is the outer gray matter, and this is inner white matter, and this is the again the calcification, and this is pineal calcification and correct plexus calcification. So আমরা এই এমআরআইটা, এই সিটি স্ক্যানটা দেখার পর আমরা এখানে একটা অ্যাবনরমাল সিটি স্ক্যান দেখার চেষ্টা করব। এই সিটি স্ক্যানে আপনি দেখতে পাচ্ছেন, আরেকটি কথা আপনাদের বলে রাখা ভালো, সিটি স্ক্যানের এই অংশটাকে আপনার হাতের সামনাসামনি থাকলে, যে হাতের লেফট সাইডটাকে, এইটা কিন্তু পেশেন্টের রাইট সাইড, বা এই সিটি স্ক্যানটা রাইট সাইড, আর এটা কিন্তু আমাদের
লেফট সাইড। সো এইটা কিন্তু কোনোভাবেই আপনাদের মিস করা যাবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্কালের রেগুলারিটি সব জায়গায় ভালো, বাট অন লেফট ফ্রন্টাল রিজন দেয়ার ইজ এ ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার, এবং ওইটার ভিতরে আবার একটা হাইপোডেন্স দিচ্ছেন। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এয়ার। আমি আগে বলেছিলাম যে নিউমোক্যাফালাস পেতে পারি। কখন পেতে পারি? যখন একটা কম্পাউন্ড ওন্ড হবে, স্কিনটা ওপেন হয়ে যাবে, ডুরাটা ওপেন হয়ে যাবে, স্কালটা ওপেন হয়ে যাবে, তখন বাইরের বাতাস কিন্তু আমাদের ডুরার ভিতরে দেখাবে, তখন খুব অল্প পরিমাণে থাকলেও সেই এয়ারটা আমরা কিন্তু দেখতে পাবো, যেটাকে আমরা বলছি নিউমোক্যাফালাস। এন্ড নিউমোক্যাফালাস ইন দ্যাট কেস ইন্ডিকেট দ্য ডুরাল টিয়ার। তখন কিন্তু একটা চান্স থাকে যে তার মেনিনজাইটিস হয়ে যাওয়া বা অ্যাবসেস হয়ে যাওয়া, এটা যদি আনট্রিটেড থাকে বা আমরা যদি প্রপার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট না দিতে পারি, তাহলে কিন্তু এই পেশেন্টের একটা কমপ্লিকেশন হতে পারে। সো দিস ইজ এ কেস অফ লেফট ফ্রন্টাল ডিপ্রেসড ফ্র্যাকচার উইথ নিউমোক্যাফালাস। অ্যান্ড এখানে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন যে হাইপার ডেন্স একটা লিশন অন দ্য লেফট ফ্রন্টোপ্যারাইটাল রিজন। এখানে যে আমাদের যে হিমাটোমাটা আছে, এই হিমাটোমাটা বাই কনভেক্স, এই দিকেও দেখেন কনভেক্সিটি, আবার বোনসের দিকেও কনভেক্সিটি। যখন এরকম বাই কনভেক্স লেন্স শেপ একটা লিশন থাকবে আফটার এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর ফিজিক্যাল অ্যাসল্ট অর ফল ফ্রম হাইট, তখন আমরা এটাকে সাসপেক্ট করবো দিস ইজ এ কেস অফ এক্সট্রাডুরাল হিমাটোমা। এটা ডুরার বাহিরে একটা হিমাটোমা। সো এক্সট্রাডুরাল হিমাটোমা, এবং এত বিশাল বড় যখন এক্সট্রাডুরাল হিমাটোমা, দিস ইজ এ অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ ডিকম্প্রেশন। আমরা ক্রেনিওটমি করে ব্লাডটা ইভাকুয়েট করলে কিন্তু পেশেন্ট ভালো হয়ে যায়। এই ধরনের পেশেন্টের আউটকাম বেটার যদি আর্লি সার্জারি আমরা করতে পারি। আর্লি ডিটেকশন বাই ডুইং এ সিটি স্ক্যান অ্যান্ড আর্লি সার্জারি ইজ ভেরি এসেন্সিয়াল ফর দিস টাইপ অফ প্যাথোলজিস অ্যাকচুয়ালি। এখানে আপনি আরেকটা, আমি আগে বলেছিলাম যে আমরা ব্রেইন উইন্ডো দেখতে পারি সিটি স্ক্যানে, আরেকটা আমরা দেখতে পারি হচ্ছে বোন উইন্ডো। সো দিস ইজ অ্যাকচুয়ালি এক্সট্রাডুরাল হিমাটোমা। এখানে একটা ফ্র্যাকচার আছে তার রাইট ফ্রন্টাল রিজনে, বাট এই ফ্র্যাকচারটা এই ব্রেইন ইমেজে খুব ভালো দেখা যাচ্ছে না। এটাকেই আমরা যখন একটা বোন উইন্ডো ফিল করলাম, তখন আমরা দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে আমরা ফ্র্যাকচারটা বুঝতে পারছি। দিস ইজ এ কেস অফ রাইট ফ্রন্টাল এক্সট্রাডুরাল হিমাটোমা উইথ এ লিনিয়ার ফ্র্যাকচার। সো এই সবগুলো জিনিস কিন্তু আমরা, আরেকটা বিষয় আপনি দেখেন, ইনিশিয়ালি আপনি কিন্তু এই যে এই সিটি স্ক্যানটা করা হয়েছিল যখন জাস্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু আমরা এক্সট্রাডুরাল হিমাটোমাটা দেখতে পারিনি, বাট আফটার 4 আওয়ার্স, তার 4 ঘন্টা পরে দেখেন এক্সট্রাডুরাল হিমাটোমার মধ্যে আসলো। এই ঘটনাটাকে আমরা বলি যে লুসিড ইন্টারফেল। প্রথমে হঠাৎ করে পেশেন্টটা কিছু সময় ট্রানজিয়েন্ট লস অফ কনশাসনেস হবে, তারপরে তার ফুল কনশাস সে রিগেইন করবে, এবং 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টা পরে হঠাৎ করে সে আবার অল্টার্ড লেভেল অফ কনশাসনেস ডেভেলপ করতে পারে। অ্যান্ড দিস ডিউ টু ডেভেলপমেন্ট অফ দি এক্সট্রাডুরাল হিমাটোমা, দিস এক্সট্রাডুরাল হিমাটোমা কজিং দ্য loss of consciousness after lucid interval. Okay, this is again a image of extradural hematoma, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একবারে টপ মিড লাইনে আমরা হিমাটোমাটা দেখতে পাচ্ছি। দিস ইজ অ্যাকচুয়ালি ডিউ টু রাপচার অফ দি সুপিরিয়র sagittal sinus, superior sagittal sinus। এখানে দেখেন যে মিড লাইনে এবং সুপিরিয়রলি আমরা এই হিমাটোমাটা দেখতে পাচ্ছি সুপিরিয়র sagittal sinusের একটা ব্লিডিং এর কারণে। এখানে আমরা দেখাচ্ছি যে একটা এক্সট্রাডুরাল হিমাটোমা অপারেশনের পর, মানে যখন আমরা ক্রেনিওটমিটা করে ফেললাম, তারপরে দেখেন যে আমরা এটা যখন আমরা একটা ক্রেনিওটমি করলাম, তারপরে আমরা এখানে একটা হিমাটোমা পেলাম। দিস হিমাটোমা ইজ এক্সট্রাডুরাল হিমাটোমা। এটাকে ইভাকুয়েট করার পরে দেখেন ছবিটা কেমন আসে। এটাকে যখন ইভাকুয়েট করা হলো, তখন দেখেন ডুরাটা অনেক নিচে, বোনসটা অনেক উপরে। এই যে ফাঁকা জায়গা, এটাকে আমরা ডুরাটাকে টেন্টিং করে এই বোনসটা আমরা যেটা ক্রেনিওটমি করেছিলাম ওটার সাথে আমরা অ্যাটাচ করে দিই, যার ফলে পটেনশিয়াল স্পেস থাকে না এবং আবার হিমাটোমা হওয়ার কোনো চান্স থাকে না। সো দিস ইজ ভেরি রিওয়ার্ডিং সার্জারি অ্যান্ড লাইফ সেভিং সার্জারি অ্যাকচুয়ালি। সো আমাদের এই ব্যাপারে খুব অ্যাওয়ার থাকতে হবে। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হেড ইনজুরি পেশেন্ট যদি আমাদের কাছে আসে, এটাকে প্রপার ইভ্যালুয়েশন, রিসাসিটেশন অ্যান্ড প্রপার ইনভেস্টিগেশন বাই ডুইং এ সিটি স্ক্যান ইজ ভেরি এসেন্সিয়াল ফর survival of the patient. And this is actually, these image here you can see a hyperdense lesion on the right frontoparietal region which is crescentic or concavo-convex. This is not like extradural, you see, this is a crescentic, but extradural is biconvex or lens shaped. So this hematoma is called the acute subdural hematoma. Why it is acute? The hematoma looks like hyperdense. যদি এটা হাইপোডেন্স হতো তাহলে আমরা সেটাকে বলতাম ক্রনিক সাবডুরাল হিমাটোমা, যেটা এল্ডারলি এজে হয়। ইউজুয়ালি একটা ট্রিভিয়াল ট্রমার একটা হিস্ট্রি থাকে, মানে ছোট্ট একটা ট্রমার একটা হিস্ট্রি থাকে। বাট এই ধরনের একিউট সাবডুরাল হিমাটোমাতে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকবে, মানে তারপরে হচ্ছে যে একটা ফল ফ্রম হাইট অর এনি ফিজিক্যাল অ্যাসল্টের একটা হিস্ট্রি কিন্তু থাকবে একটা একিউট সাবডুরাল হিমাটোমার ক্ষেত্রে। এবং এই পেশেন্টদের আরও দ্রুত হচ্ছে যে উইদিন 4 আওয়ার্সের মধ্যে যদি অপারেশন করা যায়, তাহলে এদের আউটকাম কিন্তু ভালো। অ্যান্ড দিস 4 আওয়ার ইজ কল্ড দ্য গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার, গোল্ডেন আওয়ার অ্যান্ড গোল্ডেন আওয়ার। উইদিন দিস গোল্ডেন আওয়ারে আমরা যদি তাকে রিসাসিটেট করতে পারি, অপারেশন করতে পারি, তাহলে কিন্তু তার আউটকাম ইজ বেটার, ফার বেটার দেন ডিলেড সার্জারি। সো দিস ইজ another picture. You see there is a hyperdense lesion on the right frontal region, and
just 180 degree angle তার আরেকটা lesion, this is a extradural hematoma on the left occipital region. You see the straight line just opposite to this impact. So this is called coup and contra coup injury. Coup and contra coup injury. Okay? So এটাও আমাদের খেয়াল রাখতে হবে যখন একটা জায়গায় আমি হেমাটোমা পেলাম তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা জায়গায় তার কোনো হেমাটোমা বা কোনো হেড ইনজুরি কোনো সাইন আমরা পাচ্ছি কিনা। So this is very important. And another picture, another CT scan. Here you can see a hyperdense lesion on the left parietal region within a hypodense area. Within a hypodense area. Okay. So this may be a case of contusion, cerebral contusion with surrounding edema. Surrounding edema. So আমাদের এই ধরনের ইমেজটা বুঝতে হবে যে একটা contusion, there is hematoma within the cerebral cortex, and surrounding this hematoma there is hypodensity which denotes the edema, cerebral edema. So আমরা সিটি স্ক্যান সম্পর্কে এবং নিউরোট্রমা সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম। এবার আসেন আমরা যাব হচ্ছে যে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটাতে আমরা যাব। এখানে দেখেন যে আমরা ফাদার অফ এমআরআই তাকে বলা হচ্ছে রেমন্ড ভি ডামার্ডিন। উনি একজন আমেরিকান ফিজিশিয়ান, মেডিকেল প্র্যাকটিশনার অ্যান্ড ইনভেন্টর অফ দ্য ফার্স্ট এমআরআই স্ক্যানিং মেশিন। সো এটা আমাদের গত শতাব্দীর যত বড় বড় ইনভেনশন, এটা কিন্তু তার মধ্যে একটি অন্যতম একটি সেরা ইনভেনশন, কারণ এর মাধ্যমে আমরা অনেক জটিল জটিল সব রোগ আমরা নির্ণয় করতে পারছি আমাদের হোল বডির, এবং সেগুলো কিন্তু আমরা ট্রিট করতে পারছি অ্যাকর্ডিংলি। সো শুধু এমআরআই ইনভেনশনের সাথে এতজন জড়িত ছিলেন এবং অনেকেই এটার কারণে নোবেল প্রাইজ পেয়েছেন। আপনি দেখেন যে 1944 থেকে 2003 পর্যন্ত, এবং ইন 1952 ফেলিক্স ব্লচ অ্যান্ড এডওয়ার্ড প্রুসেল, ওনারা দুজন কিন্তু আসলে বেসিক যে এমআরআই এর যে ফেনোমেনা এটার উপরে ওনারা কিন্তু টোটাল হিস্ট্রিটা এবং ডিসক্রিপশনটা দেওয়ার কারণে ওনারা কিন্তু নোবেল প্রাইজ পান। সো আসেন আমরা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। এমআরআই ইজ এ রেডিওলজি টেকনিক, আসলে এই কথা ভুল আছে, দিস ইজ নট রেডিওলজি। রেডিওলজি দ্য সায়েন্স হুইচ is related with the radiation, but MRI is not a radiation, this is a imaging. আপনারা দেখবেন যে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের নামটা কি, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি এন্ড ইমেজিং। ওকে, সো MRI দ্যাট ইজ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সো এটা ম্যাগনেটিজম ওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ এবং কম্পিউটারাইজড একটা ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু ইমেজটা পাই, বডি স্ট্রাকচারের ইমেজটা পাই, এবং এটাকে আমরা পাওয়ারফুল কোনটা বেশি এটাকে আমরা বোঝার জন্য আমরা টেসলাটা ইউজ করি, যেমন 0.5 টেসলা এমআরআই, 1.5 টেসলা এমআরআই, 3 টেসলা এমআরআই, 7 টেসলা এমআরআই। এবার কিন্তু আমাদের দেশে সর্বোচ্চ 3 টেসলা এমআরআই এর আমরা মেশিন এখন ইউজ করতে সক্ষম হচ্ছি। এবং একটা আমরা যেমন সিটি স্ক্যানে আমরা অনেকগুলো ইমেজ দেখেছিলাম, যেমন বোন উইন্ডো ইমেজ, ব্রেন উইন্ডো ইমেজ, পোস্ট কন্ট্রাস্ট ইমেজ, 3D রিকনস্ট্রাকশন ইমেজ, বাট এমআরআই এ আমরা দেখেন আরও বেশি সিকোয়েন্স কিন্তু আমরা পাই, যেমন T188, T288, ফ্লেয়ার, স্টায়ার, এমআরএস, এমটি দ্যাট মিনস ট্রাক্টোগ্রাফি, এমআর ট্রাক্টোগ্রাফি, পারফিউশন ওয়েটেড ইমেজ, ফাংশনাল এমআরআই, পোস্ট গ্যাডোলিনিয়াম ইমেজ। আমরা যেমন সিটি স্ক্যানে আমরা কন্ট্রাস্ট দিচ্ছিলাম যেটা আয়োপামিরল, এমআরআই আমরা সেই কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে গ্যাডোলিনিয়াম। এছাড়াও আমরা এমআর এনজিওগ্রাম করতে পারি, এমআর ভ্যানোগ্রাম করতে পারি, ডিফিউশন ওয়েটেড ইমেজ করতে পারি। সো অনেকগুলো ইমেজই আমরা করতে পারি। এখন আসেন T1 ওয়েটেড ইমেজ আমরা কিভাবে চিনবো। আমাদের ডক্টরদের যারা বিগিনার তাদের একটা কমন প্রশ্ন থাকে যে T1 ওয়েটেড ইমেজ কি, T2 ওয়েটেড ইমেজ কি, এটা আমরা কিভাবে চিনবো। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা এমআরআই এর একটা ছবি। এই এমআরআই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে this is gray matter, outer gray matter and inner white matter. So T1 weighted image বুঝতেই পাচ্ছেন যে কেমন দেখাচ্ছে, gray matter is gray, white matter is white. This is মানে very clean cut equation. Gray matter is gray, white matter is white and CSF is black. CSF is black. So আমরা এটাকে টার্মিনোলজি বলবো, যেটা ব্ল্যাক সেটাকে আমরা বলবো হাইপো ইন্টেন্স, যেটা ব্রেইনের নরমাল যে আপনি শেপ দেখছেন বা রেজুলেশন, দিস ইজ দ্য আইসো ইন্টেন্স। আর আমরা যদি কখনো সাদা দেখি, যেমন এই ছবিতে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি সারাউন্ডিং দ্য স্কাল, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্কাল্প ফ্যাট। আমাদের যে স্কাল্প স্কিনের নিচে স্কিন সাবকুটিনিয়াস টিস্যুতে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা কিন্তু এখানে হাইপার ইন্টেন্স দেখাচ্ছে, হাইপার ইন্টেন্স। সো ফ্যাটটা আমাদের হাইপার ইন্টেন্স দেখায় ইন কেস অফ এমআরআই। সো যেটা সাদা দেখাবে এমআরআই সেটাকে আমরা বলবো হাইপার ইন্টেন্স, যেটা কালো সেটাকে আমরা বলবো হাইপো ইন্টেন্স, এবং যেটা আমাদের ব্রেইনের মতো দেখতে হবে সেটাকে আমরা বলবো আইসো ইন্টেন্স। সো T1 আমরা তাহলে কিভাবে চিনবো, গ্রে ম্যাটার ইজ গ্রে, হোয়াইট ম্যাটার ইজ হোয়াইট, CSF ইজ ব্ল্যাক। ওকে, এটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এরপর আসেন যে T2 ওয়েটেড ইমেজ আমরা কিভাবে বুঝবো। জাস্ট আপনি ওটাকে একটু রিভার্স করে দেন। গ্রে ম্যাটার ইন দিস কেস, গ্রে ম্যাটার ইজ অ্যাকচুয়ালি দ্য হোয়াইট। ইউ সি গ্রে ম্যাটার ইজ হোয়াইট অ্যান্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে অ্যান্ড CSF ইজ হোয়াইট। হোয়াইট মিনস হাইপার ইন্টেন্স, এখানে তো হাইপার ডেন্স বলা যাবে না। হাইপার ডেন্স আমরা বলবো হচ্ছে ইন কেস অফ সিটি স্ক্যান, বাট ইন এমআরআই আমরা T2 ওয়েটেড ইমেজে দেখেন CSF আমরা পাচ্ছি হাইপার ইন্টেন্স, আমরা গ্রে ম্যাটারটাকে পাচ্ছি হোয়াইট আর হোয়াইট ম্যাটারটাকে পাচ্ছি হচ্ছে আমাদের ব্ল্যাক অর গ্রে। সো এইটা আমরা একটা গ্লেন্স মনে রাখার চেষ্টা করবো, তাহলে আমরা T1 এবং T2 নিয়ে অন্তত আমাদের কোনো ঝামেলা হবে না। এই ইমেজটা দেখেন, এটা দেখে অনেকেই খুব ভুল করে থাকেন, কারণ এখানে CSFটা কিন্তু কালো। CSF কালো মানে আমরা জানি T1 ওয়েটেড ইমেজের কাছাকাছি, বাট এটার আদার্স যে আপনি যদি পাশে থাকেন আপনি দেখেন যে এখানে গ্রে ম্যাটারটা কি গ্রে না, যেটা আমরা T1 এ দেখেছিলাম গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার ইজ হোয়াইট, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রে ম্যাটার ইজ হোয়াইট অ্যান্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে। সো এটা কিন্তু T2 ওয়েটেড ইমেজের মতো, জাস্ট CSFটা শুধু এখানে ডিফারেন্স। CSFটা আমরা T2 তে আমরা দেখছিলাম হাইপার ইন্টেন্স, বাট এখানে আমরা দেখছি দিস ইজ হাইপো ইন্টেন্স। সো দিস ইজ কল্ড ফ্লুইড অ্যাটেনুয়েটেড ইনভার্স রিকভারি সিকোয়েন্স অফ এমআরআই বা ফ্লেয়ার এমআরআই। ফ্লেয়ার এমআরআইটা আমাদের এই কারণে জরুরি,
আমাদের অনেক প্যাথোলজি যেগুলো সিস্টিক প্যাথোলজি, প্যাথোলজিক্যাল ফ্লুইড এবং আমাদের যে ব্রেইনের নর্মাল সিএসএফ ফ্লুইড, আমরা যদি T2 ওয়েটেড ইমেজের দিকে আরেকবার একটু যাই আপনাদেরকে, যেমন ধরেন এখানে সিএসএফ আছে সিলভিয়ান ফিশারের এখানে। সো এখানে যদি আমি একটা অ্যাবসেস পাই, ওইটাও কিন্তু হাইপার ইন্টেন্স হবে, আবার সিএসএফটা হাইপার ইন্টেন্স। সো এই অ্যাবসেসটা কি নর্মাল সিএসএফ নাকি হাইপার ইন্টেন্স নাকি হচ্ছে যে অ্যাবসেস, এটাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে একটা ফ্লেয়ার ইমেজ, যেখানে আমরা সিএসএফ কালো কালোই থেকে যাবে ফ্লেয়ারে, বাট আমাদের যে প্যাথোলজিটা ওইটা কিন্তু আমাদের হাইপার ইন্টেন্স থাকবে। সো এটা দিয়ে আমরা তখন বুঝতে পারবো। সো এই তিনটা ছবি আপনি যদি দেখেন পাশাপাশি রেখে T1 ওয়েটেড ইমেজ, T2 ওয়েটেড ইমেজ অ্যান্ড ফ্লেয়ার ইমেজ। সো ফ্লেয়ারটা দেখেন T1 এর মতো কখনোই না, T1 এ গ্রে ম্যাটার ইজ গ্রে, হোয়াইট ম্যাটার ইজ হোয়াইট, আর ফ্লেয়ারে হচ্ছে গ্রে ম্যাটার ইজ হোয়াইট অ্যান্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে। সো এই বিষয়গুলো আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো। ওকে, এবার আসেন আরেকটা ইমেজের দিকে আপনাদের নিয়ে যাবো, সেটা হচ্ছে ডিফিউশন ওয়েটেড ইমেজ। ডিফিউশন ওয়েটেড ইমেজটা আমাদের কেন দরকার হচ্ছে, এই দুইটা ছবি আপনি যদি পাশাপাশি দেখেন, অন লেফট সাইড এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি গ্রে ম্যাটার ইজ হোয়াইট অ্যান্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে অ্যান্ড সিএসএফ ইজ ব্ল্যাক। তার মানে এটা কি আমাদের T1 ওয়েটেড ইমেজ অর ফ্লেয়ার ইমেজ? অনেকে কনফিউজ হয়ে যাবেন, দিস ইজ এ ফ্লেয়ার ইমেজ। বাট এই ফ্লেয়ার ইমেজটা আপনি যদি খুব ভালো করে দেখেন, ওভারঅল দেখলে আপনার মনে হবে যে না কোনো প্যাথোলজি নাই, বাট অন দ্য খুব ভালো করে যদি আপনি দেখেন, অন দ্য রাইট থ্যালামাস দেয়ার ইজ এ হাইপার ইন্টেন্স লিশন। বাট এটাকে যদি আমরা ডিফিউশন ওয়েটেড ইমেজ করি, এখানে আমরা দেখবো যে ডিফিউশন রেস্ট্রিক্টেড লিশন লোকেটেড ইন দ্য রাইট থ্যালামাস। সো এটাই হচ্ছে ডিফিউশন ওয়েটেড ইমেজ এর গুরুত্ব, যেটা কোনো ইনফার্ম যদি থাকে, কোনো ডিফিউশন রেস্ট্রিক্টেড ইমেজ যদি থাকে, যেমন এপিডার্ময়েড, তখন কিন্তু আমরা ডিডাব্লিউআই দিয়ে অনেক, যেমন এগেইন ইস্কেমিক স্ট্রোক, ইস্কেমিক স্ট্রোকে দেখেন ডিফিউশন ইজ ভেরি মাচ রেস্ট্রিক্টেড, কারণ এখানে আমাদের হচ্ছে সাইটোটক্সিক ইডিমা হয়। সো সাইটোটক্সিক ইডিমা যখন হয় তখন সেলুলার যে ফ্লুইড এটা কিন্তু বাইরে যেতে পারে না। সো ডিফিউশন ইজ রেস্ট্রিক্টেড থাকে, তখন হচ্ছে যে আমরা সেটাকে ডিডাব্লিউআই ইমেজ এবং এডিস ইমেজের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ওয়েল ডেলিনিয়েট করতে পারবো। দেখেন খুব সুন্দর, আমরা অ্যান্টেরিয়র টেরিটরি, যেটা এটা ছিল মিডিল সেরিব্রাল আর্টারি টেরিটরিতে একটা লার্জ ইস্কেমিক স্ট্রোক, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দ্য অ্যান্ট্রোসেরিব্রাল আর্টারি অন দ্য রাইট সাইড ইজ এ লার্জ ইস্কেমিক স্ট্রোক অন এসিএ টেরিটরি। অ্যান্ড এগেইন এটা আমরা দেখতে পাচ্ছি যে খুব আর্লি স্টেজে একটা পেশেন্ট আসছে আমাদের ইস্কেমিক স্ট্রোকে, এটা কিন্তু আমরা ডিডাব্লিউআই এর মাধ্যমে এবং ফ্লেয়ারের মাধ্যমে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে একটা ischemic stroke on the right MCA territory. Another image is the post gadolinium image or post contrast image of MRI. এখানে আপনি দেখতে পাচ্ছেন যে in T1 ওয়েটেড ইমেজে আমরা কিন্তু খুব ভালো মানে বুঝতে পারছি না যে লিশনটা কোথায় বা লিশনটা কতটুকু এক্সটেন্সিভ। একটা বুঝতে পারছি যে অন দ্য রাইট সাইড ফ্রন্টাল রিজনে সাসেজ এরিয়া যত সুন্দর দেখতে পাচ্ছি, অন দ্য লেফট ফ্রন্টাল রিজন আমরা সাসেজ এরিয়া অত ভালো দেখতে পাচ্ছি না, এবং সেটা আমরা যখন একটা কন্ট্রাস্ট দিলাম গ্যাডোলিনিয়াম, তখন আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ কন্ট্রাস্ট এনহ্যান্সিং ওয়েল সার্কামস্ক্রাইবড ওয়েল ডেলিনিয়েটেড ইমেজ লোকেটেড অন দি লেফট ফ্রন্টাল রিজিয়ন। So it may be a case of lymphoma or any tuberculosis or any metastasis, whatever may be the lesion, আমরা কিন্তু লিশনটাকে ওয়েল ডেলিনিয়েশন করতে পারতেছি বাই ডুইং এ পোস্ট কন্ট্রাস্ট ইমেজ। So contrast is sometimes very much essential. আমরা কিন্তু সবসময় লিখি MRI of brain, বাট আমি যদি সাসপেক্ট করি কোনো টিউমার, আমি যদি সাসপেক্ট করি কোনো স্পেস অকুপাইং লিশন আমার হিস্ট্রি থেকে, যেমন পেশেন্টের যদি হেডেক থাকে, ভমিটিং থাকে, ভিজুয়াল ব্লারিং থাকে, পেশেন্টের যদি হেমিপ্লেজিয়া একদিকে থাকে, এবং আমি যদি স্ট্রোকটাকে মানে এক্সক্লুড করি যে না স্ট্রোক না, তাহলে তার হেমিপ্লেজিয়াটা কেন হলো, তখন কিন্তু স্পেস অকুপাইং লিশন আমি যদি চিন্তা করি, তখন তাকে অবশ্যই আমি রিকোজিশনটা দিব MRI of brain উইথ কন্ট্রাস্ট। সো এইভাবে আপনাকে কনফিডেন্টলি ইমেজগুলো করাতে হবে। তারপরে আপনি দেখেন যে এই ছবিটা, দিস ইজ উপরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দিস ইজ MRI অফ ব্রেইন মাল্টিপল অ্যাক্সিয়াল সেকশন। এই ছবিতে যারা খুব বিগিনার তাদের কাছে মনে হবে যে না এখানে আসলে কোনো লিশনই নেই, নর্মাল ব্রেইন। বাট আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এখানে ছোট্ট একটা হাইপো ইন্টেন্স আইসো ইন্টেন্স লিশন আছে, যেটাকে যখন কন্ট্রাস্ট করা যাচ্ছে তখন দেখা যাচ্ছে বিশাল বড় একটা কন্ট্রাস্ট এনহ্যান্সিং একটা লিশন, যেটাকে আমরা বলি মেনিনজিওমা। ব্রিলিয়েন্টলি কন্ট্রাস্ট এনহ্যান্সিং লিশন লোকেটেড ইন দি ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এন্ট্রোক্লাইনার প্রসেস অন দ্য রাইট সাইড। দিস ইজ অ্যাকচুয়ালি ক্লাইনয়েডাল মেনিনজিওমা। ওকে, এখন আমরা আরেকটু সেকশনাল অ্যানাটমি যদি দেখার চেষ্টা করি, এখানে একটা ইমেজ আমি আপনাদের অবশ্যই বোঝানোর চেষ্টা করবো। এই যে একটা সার্কাস বা একটা আপনি দেখতে পাচ্ছেন যে ওমেগার মতো, এই ওমেগার এই হুক, এবং এটা হুক সাইনে বলে বা ওমেগা সাইনে বলে, আপনি ওমেগা উল্টা করে যদি দেখেন এই 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 সো দিস ওমেগা সাইন অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য সেন্ট্রাল সার্কাস অফ দ্য ব্রেন। সো এন্ট্রো টু দিস সার্কাস, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব, এন্ড দিস ইজ দি প্যারাইটাল লোব, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি দি সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, এন্ড দিস ইজ দ্য মিডিল ফ্রন্টাল জাইরাস। ওকে, আচ্ছা, এইটা আমাদের একটা করোনা সেকশন। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফক্স দেখার জন্য, থ্যালামাস দেখার জন্য, টেম্পোরাল হর্ন দেখার জন্য, স্ফেনার সাইনাসের সেপ্টাম দেখার জন্য, এগুলো আমরা খুব ভালো, এবং পিটুইটারি গ্ল্যান্ড এবং পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা আমরা যদি টিউমার দেখতে চাই তাহলে করোনাল ইমেজ ভেরি মাচ এসেনশিয়াল, অ্যান্ড দিস ইজ এ sagittal ইমেজ। দিস ইজ এ
স্যাজেটাল ইমেজ। এখানে আমি আগে বলছি স্যাজেটাল ইমেজে কি দেখা যায়, সুপার স্যাজেটাল সাইনাস, মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, সিঙ্গুলেট জাইরাস, দিস ইজ দি কর্পাস ক্যালোসাম, ইন্টারনাল সেরিব্রাল ভেইন, থ্যালামাস, পিটুইটারি স্টক, পিটুইটারি গ্ল্যান্ড, মেমোরি বডি, মিড ব্রেন, পন্স, মেডুলা সেরিবেলাম, এন্ড ভেইন অফ গ্যালেন, এন্ড দিস ইজ দি স্ট্রেট সাইনাস, দিস ইজ দি গ্রেট সেরিব্রাল সাইনাস। এগুলো আমরা খুব ভালো ওয়েল ডেলিনেশন করতে পারবো। এগুলো সেকশনাল অ্যানাটমির বই আপনারা পাবেন। আমরা একটু এসকেপ করে যাই। আমরা সেকশনাল অ্যানাটমি যে বিউটিটা এটা আমরা দেখানোর চেষ্টা করলাম যে আপনি প্রথমে সেকশনাল অ্যানাটমিটা শিখবেন, সেখানে কোথায় কোন সার্কাস জাইরাস আছে, পরবর্তীতে আপনি ব্রেইনের এমআরআইটাগুলো দেখার চেষ্টা করবেন সো দ্যাট ইউ ক্যান কোরিলেট দ্য অ্যানাটমি অ্যান্ড ইমেজ। And here you can see this yellow color is the optic nerve, optic chiasm, optic tract, and এখানে আপনি এমআরআইটা দেখেন কত সুন্দর T2-weighted image axial view. This is the optic nerve, optic chiasm, optic tract, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে this is the internal carotid artery bifurcation, this is the anterocerebral artery and this is the medial cerebral artery. এখানে আপনি দেখতে পাচ্ছেন যে this is the internal carotid artery bifurcation, this is the anterocerebral artery and this is the medial cerebral artery, this is the anterocerebral artery and this is the medial cerebral artery, and in between this is the anterior communicating artery, and posterior to this chiasm this is the pituitary stalk, pituitary stalk. So this is the midbrain. So everything you can well delineate when you can understand the sectional anatomy of the brain. So sagittal image দিয়ে আমরা আগে বলেছি কর্পাস ক্যালোসাম, ক্রেনিও সিভি জাংশন, ক্রেনিও সার্ভিক্যাল জাংশন, ভেনা সাইনাস, পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো আমরা ওয়েল ডেলিনেশন করতে পারবেন। করোনালে আমরা পিটুইটারি গ্ল্যান্ড, কায়াজম, হাইপোথ্যালামাস, এগুলো আমরা ভালো বুঝতে পারবো।